আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানব দেহের শ্বসনতন্ত্র। আমি আগেই বলেছি তন্ত্র মানেই নিশ্চয়ই কিছুগুলো অঙ্গ নিয়ে গঠিত হবে। তাহলে এইখানে আমরা এটা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। তাহলে শ্বসনতন্ত্র বলতে কি বুঝি না, মানব দেহের চারিপাশে অবস্থিত বায়ুমণ্ডলের সাথে শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের জন্য প্রয়োজনীয় অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকেই বলা হয় শ্বসনতন্ত্র। মানব দেহে শ্বসনতন্ত্রের সাহায্যকারী অঙ্গগুলি কি কি আছে চলো আমরা জেনে নিই। তাহলে কি প্রথমেই যেটা হচ্ছে সেটা নাসারন্ধ্র। তারপরে কি না গলবিল। তারপরে কি স্বরযন্ত্র। তারপরে কি শ্বাসনালী। তারপরে কি ব্রঙ্কাস বা ক্রোম শাখা। তারপর ব্রঙ্কিওল বা উপক্রম শাখা। তারপরে কি দুটি ফুসফুস। তারপর দুটি ফুসফুস। তাহলে চলো শ্বসনতন্ত্রের ছবিটা আঁকা যাক, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ঠিক চিত্রটা, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। সেটা কি আমি কি বললাম, প্রথমে হচ্ছে নাসারন্ধ্র। তাহলে নাসারন্ধ্র কোন জায়গাটাকে বলে না, নাসারন্ধ্র হচ্ছে আমাদের এখানে যে ছিদ্রপথের মধ্যে দিয়ে আমাদের শ্বাসবায়ুটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে? তাহলে এই যে নাসারন্ধ্রটা, ঠিক আছে, এই যে ছিদ্রটা ওটাকে বলছে নাসারন্ধ্র। এবার নাসারন্ধ্র আবার দুভাগে বিভক্ত। কি কি না, একটা বহির্নাসারন্ধ্র আর একটা হচ্ছে অন্তর্নাসারন্ধ্র, ঠিক আছে? দিয়ে এই নাসারন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে বায়ু কোথায় প্রবেশ করছে না, এটা দিয়ে প্রবেশ করে এই নাসাপথ রয়েছে, এই নাসাপথ দিয়ে চলে যাচ্ছে কোথায়, আমাদের গলবিলে, ঠিক আছে? এবার কি হচ্ছে, এই গলবিল দিয়ে যাওয়ার সময় এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বরযন্ত্র, ঠিক আছে? তো আমি এই গলবিলের ব্যাপারে একটু বলে রাখি না, গলবিল জায়গাটাতে কি হচ্ছে, একটা আমাদের জাংশন তৈরি হচ্ছে। জাংশনটা কীরকম না, আমরা যে শরীরে খাদ্য গ্রহণ করি আর শ্বাসবায়ু গ্রহণ করি, ঠিক জায়গাটা ঠিক এইভাবে কি হয় না, আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা এই মুখছিদ্রের মাধ্যমে গিয়ে ওটা কি হয় না, এইখানে একটা ঠিক জাংশন তৈরি হয়, দিয়ে কি হয় না, এর পরবর্তী স্থানে কি আছে না, গ্রাসনালী আছে, ঠিক আছে? এই পশ্চাদাংশে কি আছে, গ্রাসনালী আছে। তো এইখানে একটা জিনিস তৈরি হচ্ছে, একটা জাংশন তৈরি হচ্ছে না, এই বরাবর যদি খাওয়ার যায়, আমরা ঠিকঠাকভাবে যদি ইন্ডিকেট করি, আমার এই বরাবর যদি খাওয়ার যায়, এই বরাবর যদি আমার গ্রাসনালী দিয়ে খাওয়ার যায়,
আর এটা দিয়ে আমার কি যাচ্ছে, শ্বাসবায়ু যাচ্ছে, কালো দাগটা শ্বাসবায়ু। তাহলে কি হচ্ছে, এইখানে একটা জাংশন তৈরি হচ্ছে না, ঠিক আছে। তো যাতে খাওয়ার সময় যাতে খাবার যাতে না এই শ্বাসনালীতে প্রবেশ হয়, তার জন্য এই গলবিলে একটা ফাংশন হয়। কীরকম ফাংশনটা হয় না, এইখানে আমরা শুনেছি একটা কি ব্যাপার না, এই জায়গাটাতে একটা ফাংশন তৈরি হচ্ছে। এখানে এপিগ্লটিস বলে একটা তরুণাস্থি থাকে, যে তরুণাস্থিটা কি করে না, আমাদের ঠিক এই ছিদ্র পথে গ্লটিস আছে, কি করে ওই এপিগ্লটিসটা যখন এই খাবার প্রবেশ করে তখন কি করে আমাদের এই শ্বাস নালীটাকে আটকে দেয়, ঠিক আছে, ওর ঢাকনার মতো কাজ করে, আটকে দেয়, যার ফলে কি হয়, খাবারটা আমাদের শ্বাসনালীতে সহজেই প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এই হয় গলবিলে একটা ফাংশন। তারপরে পরবর্তী জায়গায় যেটা অবস্থান করছে সেটা হচ্ছে আমার স্বরযন্ত্র। স্বরযন্ত্রটা কি না, মানব দেহের মুখৈবর এবং শ্বাসনালীর মধ্যবর্তী যে অংশ স্বর সৃষ্টিতে অংশগ্রহণ করে তাকে স্বরযন্ত্র বলে, ঠিক আছে। তাহলে স্বরযন্ত্রের পরে কি থাকছে না, শ্বাসনালী। শ্বাসনালী কি না, শ্বাসনালী স্বরযন্ত্রের ঠিক পরবর্তী স্থান থেকে এই গ্রীবাদেশে কি হচ্ছে না, গ্রাসনালীর সম্মুখভাবে, এই গ্রাসনালী তার সম্মুখভাবে কি হচ্ছে না, আমাদের বক্ষগহ্বর অর্থাৎ পঞ্চম কোষেরুকা, ঠিক আছে, পঞ্চম কোষেরুকা পর্যন্ত যে সরু নালী আমাদের শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করছে তাকেই বলা হয় শ্বাসনালী, ঠিক আছে। এরপর এই জায়গাটা কি বলা হয়, পঞ্চম কোষেরুকা পর্যন্ত, ঠিক আছে। এই পঞ্চম কোষেরুকায় কি হচ্ছে না, আমাদের এই শ্বাসনালীটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, দুটো ফুসফুসের দিকে। তাহলে সেই জায়গাটা এই নালীতে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এইগুলোকে কি বলে, এই নালীগুলোকে ব্রঙ্কাস বা বাংলায় বলে ক্রোম শাখা, ঠিক আছে। আমি এই দুটো ফুসফুসের মধ্যে একটা ফুসফুসে দেখাচ্ছি, ঠিক আছে। আমার এই ক্রোম শাখাগুলো আবার কি হচ্ছে না, এই ফুসফুসে প্রবেশ করার পর আবার ওগুলো আবার ভাগ হয়ে যাচ্ছে, সেগুলোকে কি বলা হয়, ব্রঙ্কিওল বা উপক্রম শাখা, ঠিক আছে। এইবার আমাদের ফুসফুসের যে অংশে প্রবেশ করছে ওই অংশটাকে বলা হয় হাইলাম। হাইলাম দিয়ে আমাদের ব্রঙ্কাসগুলো ফুসফুসের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে। তারপর আমি বললাম যে দুটো ফুসফুস, ঠিক আছে। তাহলে এই ফুসফুস সম্বন্ধে একটু বলি না, ফুসফুস কি হচ্ছে, ত্রিকোণাকার, ঠিক আছে। ত্রিকোণাকার দুটি ফুসফুস নিয়ে আমাদের মানবদেহ গঠিত। তাহলে মানবদেহের প্রধান শ্বাস অঙ্গ দুটো হচ্ছে ফুসফুস, ঠিক আছে। তাহলে এই ফুসফুস কি বললাম, দেখতে ত্রিকোণ আকৃতির, ঠিক আছে। এই ফুসফুসের আবার একটা বলে রাখি, যেটা হচ্ছে আমাদের ডান দিকের তুলনায় বাম দিকের ফুসফুসটা তুলনামূলক একটু ছোট থাকে। আবার কেন ছোট থাকে আমি বলি, আমাদের হৃৎপিণ্ডটা ঠিক এরকম জায়গায় অবস্থান করে, ঠিক আছে, ঠিক এইভাবে অবস্থান করে। সেই ধরুন কি হয় না, আমাদের এখানে একটা কার্ডিয়াক নচ, ঠিক আছে, দেখতে পাওয়া যায়। তাই কি হয় না, আমাদের বাম পাশের ফুসফুসটা ডান পাশের ফুসফুসের তুলনায় ছোট থাকে। সেই ছোট থাকার দরুন আরেকটা জিনিস বলে রাখি, যে আমাদের এই যে ব্রঙ্কাস আছে, তাহলে কি হবে, যেহেতু আমার বাম পাশের ফুসফুস ছোট, তাই কি হয় না, এই তুলনামূলকভাবে এই ডান পাশের তুলনায় বাম পাশের ব্রঙ্কাসটা একটু ছোট হয়, ঠিক আছে। তাহলে ফুসফুস, এই ফুসফুসের আরেকটা বলে রাখি, ফুসফুসের যে দ্বিস্তরীয় সেরাস লেয়ার থাকে, সেরাস লেয়ার দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় কি প্লুরা, ঠিক আছে। তো এই ফুসফুসের মধ্যে কি হচ্ছে, আমার ব্রঙ্কাসগুলো ডিভাইডেড ব্রঙ্কিওল হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে। আবার এই ব্রঙ্কিওলগুলো কি হচ্ছে, প্রচুর ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাই প্রচুর পরিমাণে গঠিত হয়ে কি হচ্ছে, ওই অ্যালভিওলাইয়ে আমাদের কি হচ্ছে না, যে আমি বলছি গ্যাসীয় আদান প্রদানটা ওই অ্যালভিওলাইয়ের মধ্যে হচ্ছে। তাহলে কতগুলো আমাদের অ্যালভিওলাই, ঠিক আছে। অ্যালভিওলাইটা একটা বহু বচনের, ঠিক আছে, ওটাকে এক বচনে অ্যালভিওলাস বলা হয়। তাহলে যে আমরা অ্যালভিওলাইয়ের কথা বললাম, ফুসফুসের অন্তর্গাত্রে অসংখ্য অ্যালভিওলাই থাকে। তাহলে এই অ্যালভিওলাইয়ের সংখ্যা কত না, প্রায় 300 থেকে 500 মিলিয়ন, ঠিক আছে। তাহলে এই হলো আমার সাধারণ গঠনটা শ্বসনতন্ত্রের।
ঠিক আছে। এরপর আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মানবদেহের শ্বসনতন্ত্রে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে কিছু অস্থি এবং কিছু পেশি। ঠিক আছে, সেই অস্থিগুলো কি কি না মানবদেহের শরীরের সম্মুখভাগে অবস্থিত উরস ফলক অর্থাৎ স্টার্নাম। ঠিক আছে, এবং কি হচ্ছে না মানবদেহের পশ্চাৎভাগে অবস্থিত 12টি কশেরুকা বক্ষদেশীয় কশেরুকা। ঠিক আছে, তাছাড়াও কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না আমাদের যে পঞ্জরাস্থি অর্থাৎ 12 জোড়া যে সম্মুখভাগ থেকে পশ্চাৎভাগ পর্যন্ত বিস্তৃত 12 জোড়া পঞ্জরাস্থি। মানবদেহের শ্বসনতন্ত্রের শ্বাসকার্যের সময় যে পেশিগুলো অংশগ্রহণ করে তাদেরকে শ্বাসপেশি বলে। অর্থাৎ তাহলে শ্বাসপেশি কি কি না প্রথমেই বলবো মধ্যচ্ছদা অর্থাৎ ডায়াফ্রাম, তারপর কি ইন্টারকস্টাল পেশি। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে ডায়াফ্রামের কথা বললাম, ডায়াফ্রামটা কোথায় অবস্থিত না ঠিক আমাদের ফুসফুসের নিচের অংশে। ঠিক আছে, এই ফুসফুসটা ঠিক এইভাবে ডায়াফ্রামটা অবস্থান করছে। ঠিক আছে, ঠিক ফুসফুসের নিচের অংশে। ঠিক আছে, এইভাবে অবস্থান করছে। এই ডায়াফ্রামের কাজটা কীরকম না আমরা যে এই শ্বাস নিচ্ছি, শ্বাসবায়ু নিচ্ছি, তাহলে শ্বাসবায়ু নেওয়ার ফলে এটা যখন আমার এই দুটো ফুসফুস যখন পুরো ফুলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না এখানে আমার চাপ সৃষ্টি করছে, মধ্যচ্ছদাকে নিচের দিকে চাপ দিচ্ছে। ঠিক আছে, এরপরে আবার এই যখন বায়ুটা আমার ফুসফুস থেকে বের করে নিতে হবে তখন কি করে না এই মধ্যচ্ছদা এই ওপর দিকে চাপ দেয়। ঠিক আছে, ওপর দিকে চাপ তৈরি করে, যার ফলে আমাদের বায়ুটা সহজেই বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এই আর কি বললাম আমি মধ্যচ্ছদার পাশাপাশি বললাম ইন্টারকস্টাল পেশি। ইন্টারকস্টাল পেশি কি ঠিক আমার যে আমি পঞ্জরাস্থির কথা বলেছিলাম দুপাশে অবস্থান করছে, ঠিক এই পঞ্জরাস্থির মাঝখানে ইন্টারকস্টাল পেশি অবস্থান করছে, যেগুলো কি করে না যখন আমি এই বায়ুটা ফুসফুস থেকে যখন আমি পরিবেশে বাইরে বের করে দেব বায়ুমণ্ডলে, তখন কি করে না চাপ সৃষ্টি করে, যার ফলে কি আমার ফুসফুস থেকে বায়ুটা সহজেই বেরিয়ে আসতে পারে শরীরের বাইরে। ফলে আমরা এতক্ষণ আলোচনা করলাম মানবদেহের শ্বসনতন্ত্র নিয়ে। ঠিক আছে, এবার আমরা তাহলে কি আলোচনা করব সেটা হচ্ছে মানবদেহের এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানবদেহের শ্বাসক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের এই শ্বাসক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই শ্বাসক্রিয়া আমাদের দুটো পর্যায়ে সম্পন্ন হয়। কি কি না একটা হচ্ছে প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, একটা প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, তাহলে এই প্রশ্বাসটা কি না আমাদের বায়ুমণ্ডল থেকে অক্সিজেনযুক্ত বায়ু কি হয় না আমাদের যে নাসারন্ধ্র আছে নাসারন্ধ্রের বহির্নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করছে, দিয়ে কি নাসাপথ অন্তর্নাসারন্ধ্র দিয়ে তারপরে কি হচ্ছে গলবিল থেকে ষড়যন্ত্রের পর শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়ার পর আসছে কোথায় বায়ু আমাদের ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পথ, তারপরে অ্যালভিওলাই। ঠিক আছে, আরেকটা কি বললাম এটা হলো প্রশ্বাস ক্রিয়া। তারপরে কি হচ্ছে নিঃশ্বাস ক্রিয়ায় কি হচ্ছে না আমাদের যে অ্যালভিওলাইতে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুটা ওটা কি হচ্ছে এই অ্যালভিওলাই দিয়ে আবার অ্যালভিওলাই পথ থেকে হচ্ছে ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, আবার ঠিক মানে বিপরীতমুখী ক্রিয়া। আবার কি হচ্ছে ট্রাকিয়া অর্থাৎ শ্বাসনালী, ষড়যন্ত্র, গলবিলের পর অন্তর্নাসারন্ধ্র, নাসাপথ, বহির্নাসারন্ধ্র দিয়ে ওটা উন্মুক্ত শরীর থেকে নির্গত হয়ে পরিবেশে আবার ফিরে আসছে CO2 যুক্ত বায়ুটা। ঠিক আছে, এই হলো আমার এই প্রশ্বাস ক্রিয়া এবং হচ্ছে নিঃশ্বাস ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই প্রশ্বাস ক্রিয়া
এই প্রশ্বাস ক্রিয়া আর নিঃশ্বাস ক্রিয়া, এই দুটো ক্রিয়ার মাঝখানে কি হয়, আমাদের শরীরের এই যে গ্যাসীয় আদান প্রদানটা ওটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই যে আমরা এই প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়ার যে চক্রটা আলোচনা করলাম, এটা মানবদেহে প্রতি মিনিটে 12 থেকে 15টি এই শ্বাসচক্র ঘটে থাকে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ছকের মাধ্যমে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, প্রশ্বাস ক্রিয়া এটা কিভাবে ঘটে না, এই বায়ুমণ্ডলের O2 বায়ুটা কি হচ্ছে, প্রবেশ করছে কোথায়, আমার বহির্নাসারন্ধ্র। বহির্নাসারন্ধ্রের পর নাসাপথ, তারপর কি অন্তর্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্রের পর কোথায়, গলবিল, গলবিলের পর কোথায়, ষড়যন্ত্রের পর কোথায় না আমার ট্রাকিয়া, অর্থাৎ ট্রাকিয়া বা যদি বলি শ্বাসনালীর পর কোথায়, আমার ব্রঙ্কিওল বা ক্রোন শাখা, ব্রঙ্কাস, তারপর কোথায়, উপক্রম শাখা বা ব্রঙ্কিওল, তারপর কোথায়, ব্রঙ্কিওলের পর আমার অ্যালভিওলাই পথ, তারপরে অ্যালভিওলাই। এই হচ্ছে আমার প্রশ্বাস ক্রিয়া। নিঃশ্বাস ক্রিয়াটা কি হয় না, ঠিক যেভাবে আসলো আমার এই অ্যালভিওলাইয়ের এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু আমার উৎপন্ন হচ্ছে, দিয়ে কি হচ্ছে, ঠিক বিপরীতমুখী। তাহলে কি এই অ্যালভিওলাই থেকে যাবে অ্যালভিওলাই পথ থেকে আমার উপক্রম শাখা থেকে ক্রোন শাখা থেকে ট্র্যাকিয়া থেকে ষড়যন্ত্র থেকে গলবিল থেকে অন্তর্নাসারন্ধ্র, নাসাপথ, বহির্নাসারন্ধ্র দিয়ে বায়ুমণ্ডল। ঠিক আছে, এই বায়ুমণ্ডলে আমার CO2 বায়ুটা শরীর থেকে নির্গমন হচ্ছে। ঠিক আছে, এই হলো এটা প্রশ্বাস ক্রিয়া। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি আলোচনা করব না, আমাদের এই যে এই ফুসফুসের অন্তর্গাত্রে যে অ্যালভিওলাইটা আছে, এই অ্যালভিওলাইটা কি করছে না, আমার গ্যাসীয় আদান প্রদান করছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়টা কিভাবে আদান প্রদান করছে আমরা সেইটা এখানে, যদি এই ক্ষুদ্র জিনিসটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে কিরকম দাঁড়ায় না, এই যদি আমরা একটা অ্যালভিওলাই যদি ধরি, এটা একটা অ্যালভিওলাই, আর ঠিক সেম ভাবে এটা একটা আমার রক্তজালক, ফুসফুসীয় রক্তজালক। ঠিক আছে, কি হয় না, আমার এই ফুসফুসীয় রক্তজালকে আমার কি হয় না, যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে যে ব্লাডটা আমার কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে আসছে, ঠিক আছে, সে কি করে না, ও এখানে আমার কার্বন ডাই অক্সাইডটাকে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর আমার এই ফুসফুসের যে অক্সিজেন সমৃদ্ধ বায়ুটা, ওইখানে কি করে না, ওই অক্সিজেনটাকে ও এখানে ঢুকিয়ে নিচ্ছে, দিয়ে এটা কি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড। তাহলে কি বললাম আমি, এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড,
জেনারেটেড ব্লাড রক্ত, আর এটা অক্সিজেনেটেড রক্ত। তো এইখানে একটা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই অক্সিজেনেটেড ব্লাডটা, এই অক্সিজেনেটেড ব্লাডে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে আমাদের অক্সিজেনের পরিমাণ কত থাকে না, এটা 14 থেকে 15 ml, 100 ml ব্লাডে 14 থেকে 15 ml এখানে আমার অক্সিজেন থাকে, ঠিক আছে। আর এই শুধু অক্সিজেনেটেড ব্লাডে কি থাকে না 19 ml, 100 ml ব্লাডে আমার অক্সিজেন থাকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের কি হয় না, এই অক্সিজেন কত, এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 4 থেকে 4.5 ml। তো এইখানে এই যে ডিফারেন্সটা কি করে না, আমাদের এই ডিঅক্সিজেন ব্লাডটা কি করে অক্সিজেন নিয়ে করে আমাদের 4.5 ml, 100 ml ব্লাডের হচ্ছে 100 ml ব্লাডের সাথে তুলনা করলে 4.5 ml অক্সিজেন কি করে আমাদের এখানে প্রবেশ করে এই রক্তজালকের মধ্যে, এই অক্সিজেনেটেড ব্লাডে, রক্তে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই ক্রিয়াটা, এটা একটা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে। কিভাবে ব্যাপন ক্রিয়াটা সম্পন্ন আমি বলে দিই। কারণ যখন আমাদের ফুসফুসের মধ্যে বায়ুটা প্রবেশ করছে, তার ফলে কি হয়, আমাদের এখানে আয়তন বৃদ্ধি পায়। তাহলে এই আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে, এই ফুসফুসের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় না, আমাদের এই অ্যালভিওলার এখানে কি হয় না, আমাদের চাপটা কমে যায়, ঠিক আছে। আয়তন বাড়ার সাথে সাথে এখানে চাপটা কমে যায়, যার ফলে কি হয় না, আমাদের এই চাপটা কমে যাওয়ার দরুন কি হয়, আমাদের এই গ্যাসের আদান প্রদানটা সম্পন্ন হয়। আর এইখানে যেভাবে সম্পন্ন হয়, এটা এখানে একটা ব্যাপন ক্রিয়া ঘটে, ঠিক আছে। এই ব্যাপন ক্রিয়ার তারতম্যে, ব্যাপন ক্রিয়ার জন্যই এখানে আমাদের গ্যাসীয় আদান প্রদানটা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা এখানেই শেষ করলাম আজকে শ্বসনতন্ত্র বিষয় নিয়ে আলোচনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে। আর পরবর্তী এই জীবনবিজ্ঞান বিষয় নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে গিয়ে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।